সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েসিস এই সময়ে। আমি প্রণব শাহ আছি আপনাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে আজকে আলোচনায় যোগ দিয়েছেন অধ্যাপক মোতামিম, জ্বালানি বিশেষজ্ঞ, এবং গোলাম রহমান, সাবেক দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট ক্যাব, কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করে যে সংস্থা, তার প্রেসিডেন্ট আছেন আমাদের সঙ্গে। আমরা কথা বলবো আজকে মূলত আমাদের বিষয় আমরা ঠিক করেছি। আপনারা জানেন যে রাজধানীতে গ্যাসের সংকট, এবং এই গ্যাস পাইপলাইনের গ্যাস নাকি এলপিজি গ্যাস কম দামে আমরা যে জ্বালানি পাওয়ার অধিকার, সেটি নিয়ে আমরা কথা বলবো। তবে আমি শুরুতে জানিয়ে রাখতে চাই, আজকে আমরা এই আলোচনা যখন শুরু করব তার আগে আমাদের ফেব্রুয়ারি মাস শুরু হয়েছে, আমাদের ভাষার মাস। আমরা সবার আগে শ্রদ্ধা জানাতে চাই ভাষা শহীদদের, তাদের প্রতি আমাদের সবার বিনম্র শ্রদ্ধা, এবং তারপরে আমরা শুরু করছি আজকের অনুষ্ঠান। আমি শুরু করতে চাই অধ্যাপক মোতামিম আপনাকে দিয়ে। এই যে গ্যাসের যে সংকট নিয়ে আমরা আসছি এখন, যে রান্নার গ্যাস চুলা জ্বলে না, সেটা থেকে বড় কথা হলো যে রাষ্ট্রীয় নীতিতে আমরা কোথায় যাব, যে এই যে পাইপলাইনে গ্যাস থাকবে নাকি এলপিজি দিয়ে সবটা হবে, নাকি গ্যাসের মূল্যের যে বলবো যে বৈষম্য, আমরা 660 টাকায় ঢাকা শহরে গ্যাস পোড়াচ্ছি, আবার একই রকম রান্না করতে জেলা শহরে তাতে 2000, 3000, 4000 টাকা লাগছে। এই ডিসপ্লেতে আমরা কি দিয়ে মোকাবেলা করব? দেখুন, আজকে মূল সমস্যাটা কিন্তু গ্যাসের সরবরাহ ঘাটতি। আজকে যদি আমাদের অফুরন্ত গ্যাস থাকতো, তাহলে তো পাইপলাইনে গ্যাস সরবরাহ উত্তরোত্তর সারা দেশেই ছড়িয়ে যেত, সব জায়গায় চলে যেত। সবাই 660 টাকায় গ্যাস পেত, সবাই 660 টাকায় গ্যাস, যেটা দীর্ঘদিন ধরে মূলত সালে শুরু হয়েছিল। হ্যাঁ, শহরের কিছু, এবং শুরু হতে হতে আলটিমেটলি শহরের কিছু 5-7% জনসংখ্যা সারা বাংলাদেশের এই পাইপ ন্যাচারাল গ্যাসের সুবিধাটা ভোগ করছে। আর বাকি 90% বেশি জনগোষ্ঠী কিন্তু পাইপ ন্যাচারাল গ্যাস পাচ্ছে না। তারা মাসে মিনিমাম 1000 টাকা, তো মিনিমাম যদি কাঠখড় এবং কেরোসিন জ্বালিয়েও তারা যদি কিছু রান্নাবান্না করে, সেখানে মিনিমাম 1000 টাকা খরচ হয়, উপরে তো 3-4 হাজার টাকা যেটা বলা হলো। তো যেহেতু স্কারসিটি আছে, সরকারের একটা মানে প্রাধিকার, কে গ্যাস আগে পাবে সেই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে হবে, এবং অবশ্যই সবাইকে খুশি করা যাবে না। যেহেতু আমার সরবরাহটি কম, আমার দাবিদার অনেক, আমার শিল্প চাচ্ছে, আমার সিএনজি চাচ্ছে, আমার চা বাগান চাচ্ছে, আমার বিভিন্ন জায়গা চাচ্ছে। এখন সরকারকে দেখতে হবে এই সীমিত সম্পদটা আমি কোথায় সর্বোচ্চ ব্যবহার করতে পাবো, অর্থনৈতিক উন্নতি আমার সবচেয়ে বেশি কোথায়, সুফল কোথায় পাবে। একই সাথে সামাজিক দায়বদ্ধতার একটা ব্যাপার আছে। তো সবকিছু মিলিয়ে সরকারকে একটা সিদ্ধান্ত নিতে হবে। সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, তারা বলছে যে বাসা বাড়িতে আর নতুন কোনো সংযোগ দেওয়া হবে, রান্নার জন্য কোনো সংযোগ দেওয়া, রান্নার জন্য বাসা বাড়িতে বলতে আমরা সেটা বলছি যে আবাসিক খাতের আর নতুন কোনো সংযোগ দেওয়া হবে না। নতুন কোনো সিএনজি স্টেশনও তারা নতুন সংযোগ দিচ্ছে না, এমনকি শিল্পের সংযোগও সীমিত, মোটামুটি বন্ধই আছে। 350 এর মধ্যে হচ্ছে। অর্থাৎ বলতে গেলে কোনো জায়গায় আমরা নতুন কোনো গ্যাস সংযোগ দিচ্ছি না। তাহলে আমরা গ্যাস সংক্রান্ত গ্রোথটাকে আমরা স্টপ করছি, কিন্তু এরপরেও ঘাটতি বেড়ে যাচ্ছে। তাহলে আমাকে কোনো এক জায়গায় এটা কমাতে হবে বা এটা বন্ধ করতে হবে। সরকার এই আবাসিক খাতকে বলেছে সেখানে আর দিবে না, কারণ আবাসিক খাত তো বেড়ে উঠছে দিনে ধীরে। তাহলে তার যে চুলার চাহিদা, গ্যাসের চাহিদা, সেটা কিভাবে মিটবে? খাবারের চাহিদা, রান্নার চাহিদা কিভাবে মিটবে? অল্টারনেটিভলি সরকার বলছে যে এলপিজি ব্যবহার করতে। এলপিজি ব্যবহার এবং গ্যাসের চুলা ব্যবহারের মধ্যে দুটো জিনিস এখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। একটি হলো প্রাইস ডিসক্রিমিনেশন, অর্থাৎ 24 ঘন্টা গ্যাস আমরা 650 টাকা পাচ্ছি, আর ইকুইভ্যালেন্ট একেবারে সমপর্যায় না, কাছাকাছি করতে গেলেও আমাকে মাসে 3000 টাকা খরচ করতে হচ্ছে। যেই কারণে যেই বাড়িতে গ্যাস আছে তার পাশের বাড়িতে গ্যাস সংযোগ না দিলে চোরাই সংযোগ যাচ্ছে। কারণ এই ঢাকা শহরে 300 কিলোমিটার অবৈধ সংযোগ আছে। এই প্রাইস ডিসক্রিমিনেশনটা অবৈধ সংযোগকে আরো উৎসাহিত করছে। এটা হচ্ছে একটি। দ্বিতীয়ত, যেখানে এলপিজি ব্যবহারের কথা বলছে, যদি আজকে আমরা সমান করেও দেই, পর্যাপ্ত এলপিজি সরবরাহের ব্যবস্থা সরকারের এই মুহূর্তে নেই। তো এইটা ধীরে ধীরে আমাদেরকে সরকার এলপিজিতে কনভার্ট করতে চাচ্ছে। এখানে দুটো জিনিস নিশ্চিত করতে হবে। একটি হলো প্রাইস ডিসক্রিমিনেশনটাকে কমিয়ে আনতে হবে, যাতে অবৈধ সংযোগে উৎসাহ না থাকে, এবং নতুন সংযোগের ক্ষেত্রে একজন গ্রাহক দুটো জিনিসই ভেবে দেখতে পারে যে আমি এলপিজি করব নাকি আমি পাইপ গ্যাস নেব। কারণ যখন এটা প্রাইস প্যারিটি চলে আসবে, তখন কিন্তু সরকারের পাইপলাইন গ্যাস দিতে কোনো অসুবিধা থাকবে না, কারণ একজন গ্রাহক কম্পিটিটিভ প্রাইসে ইকুইভ্যালেন্ট মানে ইউজের জন্য কম্পিটিটিভ প্রাইসে যখন দুটো প্রোডাক্ট পাবে, তখন
গ্রাহক তার কনভেনিয়েন্স অনুযায়ী সেটা বেছে নিবে। হ্যাঁ, তো সরকারকে সরবরাহটাকে এখন এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস। আমরা এখন সরবরাহ ঘাটতির কারণে বিভিন্ন জায়গায় শীতকালে তো এমনি একটা গ্যাস সরবরাহের ঘাটতি ঘটে। এই যে আমরা সরবরাহ কমে চাহিদাও বাড়ে, চাহিদা বাড়ে, 20% চাহিদা বেড়ে যায় গরম পানি, কিন্তু 20% তো আমরা বেশি সরবরাহ করতে পারছি না, মানে হাউস হোল্ডে 20% বেড়ে যায়। তো যেই কারণে এই ক্রাইসিসটা আছে এবং দিনে দিনে এটা আরো প্রকট হচ্ছে, গত বছরের তুলনায় এই বছর আরো প্রকট হয়েছে। এর মধ্যে কিছু মেইনটেনেন্স প্রবলেম আছে। আমরা জানি একটা পাইপলাইন 20 ইঞ্চি একটা পাইপলাইন দীর্ঘদিন ধরে এটা সার্ভিসিং ময়লা জমে পিকিং করছে না। এটা পাইপলাইন রেগুলার বেসে গ্যাস পাইপলাইনে ময়লাও জমে প্লাস কনডেন্সেট জমে যায়। শীতকালে কনডেন্সেট জমে গ্যাস সরবরাহ প্রবাহে বাধা সৃষ্টি করে। সেটা টেকনিক্যাল লোকজন বলে যে তেমন না আর কি, না সেটাও আমাদের অ্যাকচুয়ালি করা উচিত। আমাদের সহজে খুব মানে কারণ তো সরবরাহ বন্ধ রেখে পিকিং করতে হয়। তো সেটার কারণে একদিনের জন্য 1 সেকেন্ডের জন্য সরবরাহ বন্ধ রাখা যায় না। তো এটা মেইনটেনেন্সের একটা ইস্যু আছে, এটা করা দরকার। টেকনিক্যাল সাইডগুলো তো আমাদেরকে যেটা আমরা অ্যাড্রেস করতে পারি সেটা তো করতে পারি। তো এই যে ক্রাইসিস বর্তমানে চলছে, আমি অ্যাকচুয়ালি এই মুহূর্তে এই ক্রাইসিস থেকে কোনো উত্তরণ দেখছি না। বছরের পর বছর উইল গো থ্রু দিস আনলেস দ্য ট্রানজিশন টেক প্লেস ইন টার্মস অফ প্রাইস প্যারিটি, অর্থাৎ মূল্যের সমতা আনতে হবে এবং এলপিজি সরবরাহ নিশ্চিত করতে হবে। তাহলে ধীরে ধীরে আমার মনে হয় এই পাইপ ন্যাচারাল গ্যাস থেকে সরকার যে এলপিজিতে কনভার্ট করতে চাচ্ছে এটা সম্ভব। ততদিন পর্যন্ত ভোগান্তিটা মেনে নিতে হবে। আমার মনে হয় ভোগান্তি চলবে। ভোক্তা অধিকার হিসাবে আপনারা কি মনে করেন এটা? এই যে আমার একটা হলো দামের বৈষম্য, আবার হলো আমি যা চাহিদা তা আমি পাচ্ছি না। হ্যাঁ, যেটা ভোক্তাদের এখন ঢাকা শহরের গৃহিণীদের সবচেয়ে বড় অভিযোগ হলো গ্যাস থাকে না। সারা দিনে 2 ঘন্টা বা 4 ঘন্টা অনেককে রাত জেগে রান্না করতে হয়, তাও মিটমিট করে আগুন জ্বলে। কিন্তু ভোক্তাকে তো যে মিটমিট করে জ্বলুক 1 ঘন্টা আসুক তাকে একটা নির্দিষ্ট পরিমাণ রান্না তো করতে হয় এবং বিলও গুনতে হয়। অনেককে এখন গ্যাসের লাইন থাকা সত্ত্বেও এলপিজি ব্যবহার করছে। রান্না তো খেতে হবে, মানুষ তো না খেয়েই চলতে পারে না। আচ্ছা, এই যে সমস্যা, এই সমস্যার উত্তরণের কি উপায় আছে সেটা প্রথম বাইর করতে হবে। এখন প্রাইস ডিফারেন্স আছে। প্রাইস ডিফারেন্স এই যে নির্দিষ্ট চুলাপতি, আবার কেউ আবার একটা কাঠি ম্যাচের কাঠির সেভ করার জন্য সারাদিন গ্যাসের চুলা, মিটারিং এর ব্যবস্থা করতে হবে। এবং মিটারিং এর করা হলে তখন কারো যে বেশি ব্যবহার করবে সে বেশি প্রাইস। নির্দিষ্ট থাকাটা ঠিক না। হ্যাঁ, নির্দিষ্ট টাকাটা ঠিক না। এটা প্রাইসিংটা মিটার থাকতে হবে এবং মিটার অনুযায়ী তখন এলপিজি এবং এতে আর কি অল্টারনেট ফুয়েলের কি হয় এটা বিচার বিবেচনা করে একটা সিদ্ধান্ত হতে পারে। দাম পুনর্নির্ধারণ হতে পারে, কিন্তু এনশিওর করতে হবে যে আমার এটা মিটমিট করে জ্বলবে না, সারা দিনে 1 ঘন্টার জন্য আসবে না। আমাকে সাপ্লাইটাকে সরকার অবশ্যই যেন এনশিওর করে। আমার যে অধিকার, ভোক্তার যে অধিকার, আমি যেই জন্য মূল্য দিচ্ছি, সরকার নির্ধারিত মূল্য দিচ্ছি, সেই নির্ধারিত মূল্যের পরিবর্তে আমার যে অধিকার তা যেন নিশ্চিত হয়। আমি মতামতকে শুরু, আপনি বলছেন অবৈধ ব্যাপারটা বলছে যে যদি আমার পাশের বাড়িতে গ্যাস থাকে আমার কাছে না থাকে তাহলে আমি অবৈধ সংযোগের দিকে যাবই। হ্যাঁ, কারণ আমার অল্টারনেট খুব এক্সপেন্সিভ। ঢাকা শহর বা ঢাকা শহরের আশেপাশে জেলাগুলোতে আমরা দেখছি যে অবৈধ সংযোগ এবং প্রায় সেটা তিতাসিরই আমাদের হিসাব হলো যে 300 কিলোমিটার অবৈধ সংযোগ আছে। তা সেটি বন্ধ করলেও কি কিছু সাশ্রয় হয়? বা আমরা একটা জিনিস বুঝতে হবে, হাউস হোল্ডে আমাদের যে গ্যাসের যে ডিমান্ড সেটা প্রায় 12% টোটাল গ্যাস সরবরাহে। তার মানে 250 মিলিয়ন ঘনফুট, 270 মিলিয়ন, 270 মতো, 18 লক্ষ বার্নার, 18 লক্ষ বার্নার, 270 মিলিয়ন ঘনফুট গ্যাস। সেইখানে 300 কিলোমিটারের থেকে যে অতিরিক্ত চাপটা আসছে সেটা হয়তো কিছুটা কন্ট্রিবিউট করছে আমাদের এই ক্রাইসিসের জন্য। এই জিনিসটা মোটেই হতো না যদি ইউটিলিটিগুলো প্রথম থেকেই অঙ্কুরেই বিনষ্ট করত। প্রবলেম হয়ে গেছে, গ্যাসের লাইন পাওয়াটা জনগণের কাছে একটা অধিকার হয়ে দাঁড়িয়েছে এবং একটা ভোটের একটা বড় একটা অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছি 2010 শুধু তাই না, যেখানে তিতাস লাইন কাটতে গেছে সেখানে জনপ্রতিনিধিরা জনগণকে নিয়ে নেতৃত্ব দিয়েছে, বাধা দিয়েছে। আমি এটাও জানি যে লাইন কেটে ওই মেশিন উপরে তুলেছে জনপ্রতিনিধির লোকজন
এমপিদের লোকজন, আমরা বলতেই পারি সরাসরি, এমপিদের লোকজন ঘেরাও করে সেটি বাধ্য করেছে তিতাসের কর্মকর্তা কর্মচারীদেরকে যে ওটা আবার রেখে আসে, আমরা লাগিয়ে নেব। কিন্তু প্রথম কে দিচ্ছে? এই যে লাইনটা তো আর জনগণ বসাচ্ছে না, লাইনটা তো বসাচ্ছে তিতাস অথবা তিতাসের, সেটি অবশ্য একটা তিতাসের কোনো কন্ট্রাক্টর। আর তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তিতাসের প্রত্যেকটি লোকে যেই পরিমাণ বাড়ি গাড়ি ইত্যাদি দেখা গেছে, এর মানে তিতাসের চুল থেকে নখ পর্যন্ত, মানে প্রত্যেকটি চুল থেকে নখ পর্যন্ত প্রত্যেকেই আর কি ধনী হয়েছে রাষ্ট্রীয় সম্পদ লুট করে। এখন অবশ্য বলছে যে জনগণ হয়েছে ভুক্তভোগী। আমি সর্বশেষ জানলাম যে 13 জন কর্মকর্তা কর্মচারী লেভেলের তাদেরকে বরখাস্ত করা হয়েছে এবং তারা একজন হাইকোর্টে পর্যন্ত গিয়েছে। আপনি বলছেন জনপ্রতিনিধিদের ব্যাপার যে, এবং তাদের তত্ত্বাবধানেই কিন্তু অনেক সময় পাইপলাইন টানাও হচ্ছে, সেটা যদি একটু বলেন যে তাহলে করণীয় কি, তিতাস কি করবে? এইটা হচ্ছে যে জনগণের মধ্যে একটা অধিকার বোধ আছে। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে আমি যেটা বলেছি 5 থেকে 7% পাইপলাইন গ্যাস পাচ্ছে, আমি এখন হঠাৎ করে বলছি যে না, এটা আমি আর কাউকে দিব না, এবং পাইপলাইন গ্যাসটা আমি দিচ্ছি, যাকে দিচ্ছি না তাকে যে অল্টারনেট দিচ্ছি তা আমার পাইপলাইন গ্যাসের মূল্যের চাইতে 4 গুণ বেশি মূল্যের। I think he has every right to say that দেশের সম্পদ, সরকারের দায়িত্ব হলো জনগণের সবাইকে সমানভাবে এর সুবিধা বন্টন করা। সেইখানে শহরের সবচেয়ে সুবিধাবাদী সবচেয়ে সচ্ছল একটা গ্রুপকে আমরা এই সুবিধাটা দিয়ে যাচ্ছি বছরের পর বছর, আর বাকি যারা আছে অর্থাৎ শহরের এক্সপ্যানশন বাইরে যারা আছে, যারা এখন এটার মধ্যে আসছে তারা তো আছেই, আর যারা নদীর ওপারে পশ্চিম ভাগে আছে তারা তো একটা বিরাট এনার্জি ডিভাইডে প্রথম থেকেই আছে। তো এই যে তাদের তো মানে কোনো তাদের ভয়েসই আমরা শুনতে পাচ্ছি না। মানে গাইবান্ধা শহরে আমার মাঝে 3,500 টাকা খরচ করে ভোক্তা অধিকার যারা আছেন, ক্যাব যারা আছেন, উনি আমাদের যারা সংযুক্ত গ্যাস পাইপলাইনের সাথে সংযুক্ত তাদের অধিকারের কথা বললেন, এবং যেটা আমি মনে করি এটা রাইটফুলি বলেছেন যে আমি একটা কন্ট্রাক্ট আছে, আমি একটা পে করছি, আই শুড গেট দ্যাট সার্ভিস, আই এগ্রি টু দ্যাট, এবং দ্যাট শুড বি মিটার্ড অলসো। কারণ আমাকে ব্ল্যাঙ্কেটলি আমি 1,000 টাকা চার্জ করলাম, 2,000 টাকা চার্জ করলাম, আমি চুলা জ্বালাচ্ছি না বা আমি ঠিকমতো গ্যাস পাচ্ছি না, দ্যাট ইজ নট ফেয়ার, আই এগ্রি। But how about the people, more than 90% people who are not getting that facility? তাদের অধিকার কথা কে বলবে? আচ্ছা, এই আমি একটা কথা বলতে চাই। সরকারের ভুল সিদ্ধান্ত অনেক সময় জনগণের ভোগান্তির কারণ হয়। এক সময় এসেছিল মায়ানমারে অনেক গ্যাস আছে, এখন এরা থাইল্যান্ড এবং অন্যান্য দেশে দিচ্ছে, চীনকে দিচ্ছে, থাইল্যান্ডকে দিচ্ছে। এক সময় একটা কথা উঠেছিল এবং সরকারের অনুমোদন চাওয়া হয়েছিল যে মায়ানমার থেকে একটা পাইপলাইন আসবে যেটা ভারত পর্যন্ত যাবে, ত্রিদেশীয় পাইপলাইন। যদি সেই সময়ে সরকার তা অনুমোদন করত তাহলে আজকে আমরা যে গ্যাসের ক্রাইসিসে আছি সেই ক্রাইসিস হয়তো এমন দেখা দিত না, আমরা স্বল্প মূল্যে গ্যাস পেতে পারতাম। এই ধরনের যে এক সময় আমাদের বলা হচ্ছিল, আপনার সাথে দ্বিমত পোষণ করি, ওইদিকে আমরা গ্যাস পেতে পারতাম কিন্তু স্বল্প মূল্যে পেতে পারতাম, হয়তো স্বল্প মূল্যে, কারণ পাওয়াটা বড় কথা। আর এই যে সরকার এই যে একটা আন্তর্দেশীয় গ্যাস লাইন দিল না, এটার ভোগান্তিটা কে পাচ্ছে? সেই ভোগান্তি পাচ্ছে, এবং এটার যে অল্টারনেট সমাধান তা কিন্তু খুব সহজ নয়। আমরা এখন LNG, that will be much higher cost. যে LNG ল্যান্ডিং পোর্ট করা very expensive. তাই সরকারের ভুল সিদ্ধান্তের জন্য, এবং আমাদের দেশের সরকার এক সময়ে ভারতে গ্যাস রপ্তানি করারও যথেষ্ট উদ্যোগ নিয়েছে, এবং আমরা গ্যাসের উপর ভাবছি এই ধরনের নানা কথা। এই যে সরকারের, তবে এইটা বন্ধ করা হলো যে একজন প্রধানমন্ত্রী বললেন যে আমি 50 বছরের গ্যাস রিজার্ভ রাখবো, বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন, তারপরে আমি রপ্তানি করব। কিন্তু অন্যেরা বলছে যে না, গ্যাস রপ্তানি করো। এই যে, এবং আমাদের অনেক বিশেষজ্ঞ এইসব বলেছে, কিন্তু সেই সব বিশেষজ্ঞ তো এখন আর মুখটি খোলে না। আমি জানি না মতামত কি বলবেন যে এই যে গ্যাসের সরবরাহ যে আমাদের যে এখন সংকটে দেখছি আমরা, তাহলে আমাদের সমাধান কি LNG সমাধান না অন্য কোনো কিছু? কি করব আমরা? আপনি বলছেন দীর্ঘ একটা ট্রানজিশন পিরিয়ড আমাদের গ্যাস সরবরাহ ঘাটতির যে ব্যাপারটা আছে, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। আচ্ছা, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। আমরা যদি এখন বলি মানে তাহলে আমরা একটা ব্রডার
আলোচনায় চলে যাচ্ছে। একটি ইস্যু হচ্ছে যে আমাদের এখন সরবরাহ ঘাটতি আছে, আমাদের কি করণীয়, সেখানে আমাদের প্রায়োরিটাইজেশনের ব্যাপার আছে যে আমরা কোথায় গ্যাস দিব, কোথায়, কারণ সবাইকে তো দেওয়া যাবে, কোথায় কাটলে কোথায় একটু বাড়াতে পারবো। হ্যাঁ, কাউকে একটা স্যাক্রিফাইস করতে হবে, কোনো এক জায়গায় স্যাক্রিফাইস করতে হবে। আমি যদি কালকে বলি আমি সব শিল্প কারখানা গ্যাস বন্ধ করে দিয়ে বাড়িতে আমি গ্যাস শুরু করব, ক্যান আই ডু দ্যাট? আই ক্যানট। আমি যদি কালকে বলি যে আমার বিদ্যুৎ সব বন্ধ করে দিতে হবে আমার বাড়ি ঘরে, সেটা হতে পারে না, কারণ বিদ্যুতের অল্টারনেট যে ফুয়েল গ্যাস পাওয়ার প্ল্যান্টে, সেই অল্টারনেট ফুয়েল আমার নাই। অল্টারনেট ফুয়েল আছে সিএনজিতে, অল্টারনেট ফুয়েল আছে হাউস হোল্ড গ্যাসের জন্য। এই কারণে সরকার কিন্তু স্কার্স সিচুয়েশনে এটা বলছে। এখন যদি আমরা সার্বিকভাবে গ্যাস সরবরাহের কথা বলতে আসি, তাহলে আমাদেরকে বলতে হবে যে আমরা কিভাবে গ্যাস সরবরাহ বৃদ্ধি করতে পারি, আমাদের পথগুলো কি। সেটা তো অন্য একটা ইস্যু, ওটা অন্য ইস্যু। এটা আমাকে এক্সপ্লোরেশনে যেতে হবে, আরো ফার্দার এক্সপ্লোরেশনে যেতে হবে, আমাদের এলএনজি ইম্পোর্ট করতে হবে, এক্সটার্নাল ইম্পোর্ট থেকে আমাদেরকে এটা ঘাটতি মেটাতে হবে। বর্তমান সরকারের যে প্ল্যান আছে, এক্সপ্লোরেশনে আমরা খুব একটা অ্যাক্টিভিটি গত 7 বছরে, আমরা যদি আগের সরকারের 5 বছর ধরে এই বছর দেখি, আমরা এক্সপ্লোরেশনে খুব একটা অ্যাক্টিভিটি দেখিনি। অ্যাকচুয়ালি গত 15 বছর ধরেই বাপেক্স অনলি পলিসিতে আমরা এগিয়েছি। আমাদের টোটাল আবিষ্কার হয়েছে 200 বিলিয়ন ঘনফুট গ্যাস, উইচ ইজ রাফলি 3 মাসের সরবরাহ বাংলাদেশে। এর বেশি আমরা কিছু পাইনি। তো অন্যান্য অফশোরেও আমরা খুব একটা এগোতে পারিনি। সো এক্সপ্লোরেশনের জায়গায় তারা এই ঘাটতিটা মূলত ইম্পোর্টেড এলএনজি দিয়ে করার চেষ্টা করছে। ইম্পোর্টেড এলএনজির প্রাইসিং একটা ইস্যু আছে। এগেন ঘুরে ফিরে কিন্তু আমাদের এনার্জি প্রাইসিং এর ইস্যুটা চলে আসছে। আমি যদি আজকে একটা চুক্তি করি, আমি ধারণা করি $12 থেকে $15 নিচে লং টার্ম চুক্তি আমরা এলএনজিতে করতে পারবো না। যদিও এই মুহূর্তে স্পট প্রাইস পার 1000 কিউবিক ফিটের দাম $7-8, কিন্তু লং টার্মে ফ্ল্যাট যাই বা তেলের দামের সাথে, আর যদি তেলের দামের সাথে সম্পৃক্ত করে আমরা আজকে এলএনজি প্রাইস করি, তাহলে ভবিষ্যতে $100 যখন হয়ে যাবে তেলের দাম, তখন আমাকে $17-18 এলএনজি আমদানি করতে হবে। সো এটা দুটো টু অ্যান্ড ফ্রো, দুটো মানে প্রো অ্যান্ড কন দুটোই আছে। তারপরেও আমরা কিছু লং টার্মে রাখি, কিছু স্পটের জন্য আমরা আনি। তো এগুলো প্ল্যানিং করে আমাদের এলএনজি ইম্পোর্ট করতে হবে। আমি মনে করি এলএনজি আমাদের ইম্পোর্ট করতে হবে। এখন এই এলএনজিটা আমি কোথায় দেব? এই মুহূর্তে সিএনজিতে যে প্রাইসিং আছে, রাফলি $15 পার 1000 কিউবিক ফিটে আমরা সিএনজিতে গ্যাসটা বিক্রি করছি। কারণ পার কিউবিক মিটার $35 করে আমরা বিক্রি করছি, উইচ ইজ ইকুইভ্যালেন্ট টু অলমোস্ট $15 পার 1000 কিউবিক ফিট। কিন্তু এইখানকার হায়ার প্রাইসটা দিয়েই আমরা ফার্টিলাইজার এবং ইলেকট্রিসিটি যে $1 গ্যাস দিচ্ছি, সেটা অলমোস্ট বিনা পয়সায় আমরা এটা দিয়ে যাচ্ছি। যেই কারণে $2 আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারছি, গ্যাস বেস পাওয়ার প্রোডাকশন। যেই কারণে অ্যাভারেজ, ওয়েটেড অ্যাভারেজ গড় পড়তা পেট্রোবাংলার বিক্রয় মূল্য হলো প্রতি 1000 ঘনফুটের জন্য $2 গ্যাসের। ওকে, আমি যদি $15 গ্যাস আনি বা $12 গ্যাস আনি, আমি $2 গড় বাজারের মধ্যে এই $12 গ্যাস আমি কাকে দেবো? কে নিবে? বিদ্যুৎ উৎপাদন করতে গেলে তো আমার হিউজ কস্ট বেড়ে যাবে। আমার প্রোডাকশন কস্ট $5-6 হয়ে যাবে পার ইউনিটে। এর সাথে তেলের প্রোডাকশন কস্ট যদি হায়ার কস্টে আমরা ধরি, তাহলে তো আমার প্রোডাকশন কস্ট $10-12 হয়ে যাবে। তাহলে বিদ্যুতের মূল্য হয়ে যাবে $15। উই ক্যানট অ্যাফোর্ড দ্যাট। আর থাকে তাহলে কোন কোন ক্ষেত্রে আমি এই ইম্পোর্টেড এলএনজিটা দিতে পারি? একটা হচ্ছে ডেফিনেটলি ট্রান্সপোর্ট সেক্টরে, ওয়্যার অলরেডি আই এম চার্জিং $15। আর একটা হচ্ছে যে হাউস হোল্ড গ্যাসে। হাউস হোল্ড গ্যাসে $650 দিলে হবে না, সিলিন্ডার আকারে এটা না, পাইপ ন্যাচারাল গ্যাসই দিতে হবে। ফার্স্ট অফ অল দ্যাট হ্যাজ টু বি মিটার্ড, 100% মিটার্ড, বিকজ ইট উইল বি হাই কস্ট গ্যাস অ্যাট কস্ট। আমরা হিসাব করে দেখেছি যে বর্তমানে যে আনমিটার্ড যেটা আমরা দিই 85 কিউবিক মিটার পার মান্থ ধরে আমরা এটা করি। এখন যে হিসাবটা করা হচ্ছে $650, এটা 85 মানে একটি হাউস হোল্ডে দুইটি বার্নারে 25 কিউবিক মিটার জ্বলবে, ওইটা ধরে পার কিউবিক মিটারের একটা হিসাব করে $650 দেওয়া হচ্ছে। এই 85 কিউবিক মিটার যদি আমি $15 গ্যাস আনি, তাহলে এর দাম পড়ে $3700। তার মানে দুটি বার্নারের জন্য দুটি বার্নারের জন্য এই রেটে আমাকে $3700 ক্রয় মূল্য তাই হবে। তাহলে আর যদি $20 কিনি, এটা হবে $4500। সেটা তো এফোর্ডেবল না, কোনোটাই এফোর্ডেবল না। হ্যাঁ, মিটার্ড করলে কেউ হয়তো এর ব্যবহারটা $1000 $1500 মধ্যে সীমাবদ্ধ রাখতে পারবে। আমি কম ব্যবহার করলাম, কম ব্যবহার করলাম। সো তখন প্রাইভেট সেক্টরকে আমি অ্যালাউ করতে পারি, পাইপ ন্যাচারাল পাইপলাইন আছে, যারা এই প্রাইস দিবে মিটার প্রাইসে, তাদেরকে আপনার সংযোগ দিবেন। আপনি বলছেন যে এলএনজি আমদানি করে পাইপলাইনে দেওয়া, সেটা একটা উপায়। আমি জাস্ট সিম্পল একটা উদাহরণ দিই, কারণ আমাদের তো পারচেজিং ক্যাপাসিটি দেখতে হবে। জনগণের উপরে আমি $4000 গ্যাস
চাপিয়ে দিলে তো আমরা নিতে পারবে না। সেটা কোন সেক্টর নিতে হবে এটা আইডেন্টিফাই করতে হবে। আমরা যে এলএনজি আমদানি করছি সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, আমদানির তো আছেই ইস্যুটা, টু সাইন দ্য কন্ট্রাক্ট, টু পুট দ্য সিস্টেম অন দ্য গ্রাউন্ড, সেগুলো তো চ্যালেঞ্জ আছে। দ্যাট ইজ টেকনিক্যাল চ্যালেঞ্জ, ফাইন্যান্সিং দ্য প্রজেক্ট। টার্গেট কি হবে? বড় চ্যালেঞ্জ হলো মার্কেটে প্রাইস অ্যাডজাস্টমেন্ট করা। আচ্ছা, আমরা দেখেছি 500 মিলিয়ন ঘনফুট গ্যাস যদি আনে, এই যে এখন এক সময়, এটা একটু পুরনো হিসাব বলছি, যখন অ্যাভারেজ প্রাইস ছিল $1.60, তখন 500 মিলিয়ন ঘনফুট পার ডে যদি আমি $15 আনি, তাহলে অ্যাভারেজ প্রাইস $4.5 মতো কাছে নিয়ে যেতে হয়। তাহলে ইলেকট্রিসিটি প্রোডাকশনে যে ইলেকট্রিসিটি এবং ফার্টিলাইজার আমরা $1 গ্যাস দিচ্ছি, সেটাকে আমাদের ডাবল করতে হতো, $2 করতে হতো। প্রোডাকশন কস্ট যেটা $2.25, $2 গ্যাস বেস প্রোডাকশন কস্ট হচ্ছে, সেটা বেড়ে গিয়ে আরো, মানে কোনো ভর্তুকি ছাড়া যদি ওই গ্যাসের প্রাইসটাকে যদি আমাকে অ্যাডজাস্ট করতে হয়। তো এগুলো অনেক এক্সারসাইজ হয়েছে, আমরা একাডেমিক্সটা করেছি, গভর্নমেন্টের মধ্যেও কিছু কিছু কাজ করা হয়েছে। তো এর মধ্যে বলা হচ্ছে যে তেল ভিত্তিক কিছু বিদ্যুৎ কেন্দ্র আমরা সরিয়ে দেব, সেখানে আমরা এলএনজি ভিত্তিক আনবো। যদিও এলএনজি আর তেলের মূল্য এখন কিন্তু ইকুইভ্যালেন্ট প্রাইসে কাছাকাছি হয়ে গেছে। কোন কোন ক্ষেত্রে আগে যেটা কখনোই ছিল না, আগে গ্যাস প্রাইস ওয়াজ অলওয়েজ লোয়ার দেন অয়েল প্রাইস। এখন বিকজ ইট ইজ ক্লিন ফুয়েল অ্যান্ড মোর এফিশিয়েন্ট বার্নিং, মানে স্পেশালি পাওয়ার প্রোডাকশনের জন্য, এখন অনেক জায়গায় দেখা যাচ্ছে যে তেলের চাইতে গ্যাসের মূল্য ইকুইভ্যালেন্ট হিট ভ্যালুতে গ্যাসের মূল্য বেশি হয়ে যাচ্ছে। আমি গোলাম রহমান আপনার কাছে বলছি, তাহলে এই যে অধিকারের বিষয়, ভোক্তা অধিকারের বিষয়, তাহলে আমরা যে বিদ্যুৎ আপনি এলএনজি এনে যদি আমরা দেই, বিদ্যুৎ প্রাইস বেড়ে যাবে, সেখানে তো ভোক্তাদের থেকে আরেকটা অভিযোগ করবে যে কেন আমার দাম বাড়াচ্ছেন। আমরা তো সিচুয়েশনটা তো স্ট্যাটিক না। আজকে ভোক্তাদের যে পারচেজিং পাওয়ার আছে, আগামী দিন এইটা থাকবে না। আমরা আশা করছি 2021 সালের মধ্যে আমরা মধ্যআয়ের দেশ, 2041 সালের মধ্যে আমরা উন্নত দেশের পর্যায়ে পৌঁছবো আশা করি। এটা এই স্বপ্ন সফল হবে। যদি এই সফল হয়, তখন আমরা অধিক মূল্যে আপনার জ্বালানি ক্রয় করার সামর্থ্য আমাদের হবে। তাই এটা এই বিভিন্ন সেক্টরের মধ্যে একটা ক্রস সাবসিডাইজেশনের ব্যবস্থা তো করা যেতে পারে। এবং আর তাছাড়া যেমন এখন তেলের দাম অনেক কমে গেছে, কিন্তু দেশের তেলের দাম কমছে না, সমন্বয় হচ্ছে না। সরকার একটা কাজ করতে পারে, এটাকে আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রাইস ফর্মুলা ভিত্তিক, আন্তর্জাতিক বাজারে বাড়লো, কমলো, এটা বেশিরভাগ দেশেই এইরকম ব্যবস্থা আছে। কিন্তু আমাদের দেশে বোধহয় এই ব্যবস্থাটা খুব একটা হবে না, পপুলার হবে না। কারণ প্রাইস স্টেবিলাইজেশনের একটা চাহিদা, প্রাইসটা একটা স্টেবল হোক, এটা আমরা সবাই চাই। তাই আমাদের এখানে সম্ভবত একটা সমন্বয় করে, প্রথমত ইভেন যেখানে একসময় যেই তেলের দাম বাড়তে $148 না $147 হয়েছিল, এখন সেটা কমে $27, $28 হয়েছে। তো এর মানে কত গুণ কমে গেছে। আমাদের যে প্রাইস আজকে যেটা আমরা দিচ্ছি, সেটা তো $100 ইকুইভ্যালেন্ট বা তার চেয়ে বেশি। এখন এটা যদি অর্ধেক করে, সে কথার কথা, একটা রুল অফ দ্য থাম, অর্ধেক করে দেওয়া হলো, সব ফ্ল্যাট রেট অর্ধেক করে দেওয়া হলো, তারপর যেটা অ্যাকচুয়াল কস্ট আর যেটা অতিরিক্ত লাভ হবে, এটা একটা প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড করে সেখানে রাখা যেতে পারে। যদি কখনো বাড়ে, তখন সেখান থেকে এই টাকাটা মানে এই সাবসিডি সমন্বয় করা হবে। সাবসিডি হচ্ছে না, এটা আমারই অর্থ, আমি আবার ব্যবহার করছি যখন দাম বাড়ছে। এই ধরনের নানা বিষয় চিন্তা করা যেতে পারে। তুমি কি মনে করেন যে তেলের দাম সমন্বয় করা সম্ভব বা উচিত এই মুহূর্তে? তেলের দাম, আমাদের দেশে যে মার্কেট সিচুয়েশন, একটা যে কোনো কিছু মূল্য সমন্বয় যদি মার্কেটে রিফ্লেক্টেড না হয়, তাহলে কিন্তু সরকারের রেভিনিউ লস হবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি যেটা মনে করি, যেটা আমি সবসময় বলে আসছি, বিভিন্ন জায়গায় আমি এখনো একই কথাই বলি, সেটা হলো ফার্নেস অয়েল মূলত ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে। সাধারণ জনগণ, ইন্ডাস্ট্রি কখনো ব্যবহার খুব কম, ইন্ডাস্ট্রি একসময় বেশি ছিল, এখন ইন্ডাস্ট্রিগুলো উচ্চ মূল্যের জন্য কিছু চলে গেছে। ফার্নেস অয়েল ট্রান্সপোর্টে খুব বেশি, অলমোস্ট নাথিং। মেজরিটি ইউজ হয় পাওয়ার প্রোডাকশন। যেহেতু সাধারণ জনগণ এটা ব্যবহার করে না,
পাওয়ার প্রোডাকশনের কন্ট্রোলটা সম্পূর্ণ সরকারের হাতে। অর্থাৎ প্রাইভেট বিদ্যুৎ উৎপাদনকারীরা যারা অলরেডি ইম্পোর্ট করছে তারা কিন্তু লোয়ার কস্টে এখন 6 টাকায় ফার্নেসারে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। কিন্তু সরকারি সরবরাহকৃত যে ফার্নেসাল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো সেখানে উৎপাদন হচ্ছে 12 থেকে 15 টাকায়। তার মানে সরকার ভর্তুকি দিচ্ছে বেশি, সরকার বিদ্যুতে ভর্তুকি দিচ্ছে, কিন্তু 26 টাকার ফার্নেস অয়েল 61 টাকায় বিক্রি করছে। এখানে ফার্নেস অয়েলে দে আর মেকিং মানি। সো এটা যদি এখন 20 টাকা 26 টাকা যেটা প্রাইস আছে সেখানে নিয়ে আসে, তাহলে গড় উৎপাদন খরচ বিদ্যুতের কমে আসবে এবং বিদ্যুৎ খাতে সরকার ভর্তুকি দিতে হবে। বিদ্যুৎ কেন্দ্র করার জন্য তাহলে আমি বলছি যে ফার্নেস অয়েলের মূল্যটা আন্তর্জাতিক মূল্যের সাথে কমিয়ে আনতে পারে, হয়তো কিছু প্রফিট বিপিসি রাখতে পারে। আপনি অকটেন পেট্রোলেও একই সিচুয়েশন। অকটেন পেট্রোল আর বড় লোকের ফুয়েল না। আমরা জানি লেক্সাস, বিএমডব্লিউ বড় বড় গাড়ি সিএনজিতেই চলে এখন। মানে 1 টাকার গাড়ি কিনবে 36 টাকা আর 100 টাকা, 36 টাকা আর 100 টাকা, দেয়ার ইজ এ হিউজ প্রাইস ডিফারেন্স সিএনজি এবং অকটেনের মধ্যে। তো অকটেন থেকে অকটেনের মূল্য যে বেশি রেখে এবং সিএনজিতে কিন্তু সরকার ডিসকারেজ করার চেষ্টা করছে কিভাবে সিএনজি থেকে ব্যবহারটা কমিয়ে গ্যাসটা আমরা শিল্পে দিতে পারি। 1 নম্বর প্রায়োরিটি শিল্পে গ্যাস দেওয়া, কারণ তার ইকোনমিক বেনিফিট, অর্থনৈতিক যে লাভ সেটা সবচেয়ে বেশি হচ্ছে শিল্পে দেওয়া। কর্মসংস্থান থেকে শুরু করে বৈদেশিক মুদ্রা, জিডিপি থেকে শুরু করে সব জায়গায় সবকিছুতেই এটা সবচেয়ে বেশি। এটা একদম ওয়েল এস্টাবলিশ, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। তো সেই ক্ষেত্রে অল্টারনেট ফুয়েল আমরা যদি অকটেন পেট্রোল, আর অকটেন পেট্রোল দিয়ে কোনো পাবলিক ট্রান্সপোর্ট চলে না, এটা মূলত প্রাইভেট ট্রান্সপোর্ট চলে। ভোক্তারা সরাসরি এর সুবিধাটা পাবে এবং আজকে যদি 50 টাকায় তারা কিনে, ভবিষ্যতে এই ক্রেতারাই খুব সহজেই 100 টাকায় কিনবে, কারণ যারা কিনছে এখন 100 টাকা তারা তো অভ্যস্ত আছে, তারা অভ্যস্ত আছে, কিনছেই। এবং এর বেনিফিটটা পেলে যেটা হবে, অ্যাটলিস্ট জনগণের মধ্যে একটা আস্থা সৃষ্টি হবে যে সরকার মিথ্যা কথা বলে না। যখন দাম বাড়ে তখন বাড়াচ্ছে, যখন কমে অভ্যাস হবে যে যখন দামে তুমি বেশি দামে কিনছো তখন আমি বেশি দাম দিব, কিন্তু যখন কম দামে কিনছো তখন কম দামে দাও। এটা একটা গ্রহণযোগ্যতা আসবে এবং একটা ক্লিয়ার একটা পিকচার বা একটা ট্রান্সপারেন্সি তৈরি হবে এবং আস্থার জায়গা তৈরি হবে। এখন যেটা সবচেয়ে বেশি আমরা আমদানি করি, প্রায় 50 লক্ষ টন আমরা তেল এবং ক্রুড আমদানি করি, তার মধ্যে প্রায় 40 লক্ষ টনই আমরা ডিজেল আনি এবং এই ডিজেলটা ব্যবহৃত হয় ট্রান্সপোর্ট সেক্টরে। এটা কিন্তু সাধারণ জনগণ, কৃষিতে 20% আর 65% ব্যবহৃত হয় ট্রান্সপোর্টে। এই দুটোতেই জনগণ ডিরেক্টলি তেলটা কিনে না, এটা ট্রান্সপোর্ট ওনাররা কিনে ব্যবহার করে, আর সেচের যারা তারা সেচের যারা পাম্প তারা কিনে, কৃষক সেখান থেকে নেয়, কৃষক সেখান থেকে পানি কিনে, তারা কিন্তু ডিজেল তারা পানি কিনে। তো এখন আমরা যদি এটা কমিয়ে আনি, আজকে 68 টাকা ডিজেল যদি 50 টাকা বিক্রি করি, 18 টাকা কমায়, তাহলে আজকের যে আমাদের যে ট্রাক মূল্য যেটা 10,000 টাকা আছে সেটা কি 7,000 টাকা নেমে আসবে? ভাড়াটা নেমে আসবে না, ধরে যদি আমি 7,000 টাকা নেমে আসে, তাহলে যেই আলুটার মধ্যে ট্রান্সপোর্ট কস্ট, আলুর কস্টের মধ্যে 1.5 টাকা ছিল পার পিস বা পার কেজিতে, সেটা কি 1 টাকায় নেমে আসবে? অর্থাৎ পরিবহনযোগ্য যে মালামাল, সেটা পরিবহনের খরচে সেটার মূল্য কমে আসবে কিনা, প্লাস পরিবহন খরচ। সরকার ডিজেলের দাম কমালে দিনাজপুর থেকে আসা আলু আমি কম দামে কিনতে পারবো কিনা, চালটা আমি কম দামে কিনতে পারবো কিনা, এবং আমার ট্রান্সপোর্ট যাত্রী ভাড়াটা কমবে কিনা, যেগুলো ডিজেলে যেসব বাস, লং ডিস্টেন্স বাস তো সব ডিজেলে চলে, হ্যাঁ, তো সেটা কমে আসবে কিনা। আমি যতজনকে প্রশ্ন করি তাদের উত্তর হলো কমবে না, তাদের উত্তর হলো কমবে না। যদি তাই হয়, এবং সরকার কিন্তু মৌখিকভাবে সে কথাটা বলছে না যে কমবে না, কারণ তাহলে এটা তাদের ব্যর্থতার পরিচয় হবে। আমরা দাম বাড়লে ট্রান্সপোর্ট ওনাররা এটা বাড়িয়ে দেয় দাম, সেখানে সরকারের করণীয় কিছু থাকে না, কিন্তু কমলে সরকারকে হস্তক্ষেপ করতে হয় কমানোর জন্য, এবং কমবে না, এবং হস্তক্ষেপ করেও কমাতে পারবে না, ব্যর্থ হবে। এটাই যদি হয়, তাহলে আমি মনে করি ডিজেলের প্রাইস যা আছে সেখানে সরকারের রেভিনিউ আসছে, লেট ইট কাম। অ্যাটলিস্ট এই রেভিনিউটা আমরা যেটা বলছি স্টেবিলাইজেশন প্রাইস হিসেবে রাখতে পারে, বিআরসি এখানে একটা ভূমিকা রাখতে পারে। বিআরসি বলতে পারে যা কিছু লাভ হচ্ছে এই টাকাটা আর অন্য কোনো খাতে ব্যবহার করা যাবে না, ভবিষ্যতে তখন এখান থেকে সরকার তখন বলতে পারবে না আমরা ভর্তুকি দিচ্ছি, আমার টাকা জনগণের টাকাই গচ্ছিত ছিল, সেই টাকা দিয়ে আবার জনগণকে ফেরত দেওয়া হচ্ছে, তাহলে ব্যাপারটা সেরকম হয়। আপনি কি বলেন যে সেটা কি সম্ভব? হ্যাঁ, এটা খুবই সম্ভব। এটা মানে বিআরসি কে যদি এখন দুর্ভাগ্যজনক আইন যদিও বলে যে তেলের দাম বিআরসি নির্ধারণ করবে, পাবলিক হিয়ারিং হবে, এটা এখনো হয়নি। আমি যখন বিআরসি চেয়ারম্যান ছিলাম তখন একবার সরকার একবার দাম কমানো হয়েছিল, এই 2009 সালে,
আমি থাকা অবস্থা একবার করা হচ্ছে 2009 একবার কমানো হচ্ছে 2009 একটু দাম কমানো হয়েছিল, তখন বিআরসির অনুমোদন নেওয়া হয়েছিল। তারপরে আর অনুমোদন নেওয়া হয় না, এর আগেও অনুমোদন নেওয়া হয় না। এইটা কি বিআরসি একটা আইন করে একটা সংস্থা করা হয়েছে, সেই সংস্থাকে আইন অনুযায়ী তার যে রোল, সেই রোলটা প্লে করতে দিতে হবে। যদি আইন অনুযায়ী রোলটা প্লে করতে না দেওয়া হয়, জনগণ এই বেনিফিট পাবে না। এবং যে অস্বচ্ছতা আছে, এই তেলের মূল্য, এনার্জি প্রাইসিংয়ে যে অস্বচ্ছতা আছে, এটা দূর হবে না। এই এবং স্বচ্ছতা এবং অ্যাকাউন্টেবিলিটি প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি, সরকার সেটাই করা উচিত বলে আমরা মনে করতে পারি। গ্যাসের ক্ষেত্রে কিন্তু বিআরসি গ্যাসের ক্ষেত্রে অলরেডি কিন্তু একটা ফান্ড ক্রিয়েট করেছে, সেখানে প্রায় 1000 কোটি টাকার মতো জমে গেছে। 1000 কোটি না, কয়েক হাজার কোটি জমে, এবং যেটাকে বলা হয়েছে এক্সপ্লোরেশনে ব্যবহার করা, এবং কিন্তু সেটা ব্যবহার করা হচ্ছে না। আমি একটু আপনাকে আবার ফিরে যাবো একটু। আপনি শুরু করেছি অল্প সময় বলেছিলেন যে এই যে মানে অবৈধ গ্যাস সংযোগের বিষয়টি, আমরা ঢাকা শহরের আবাসিক সংকটের কথা বলছি, গ্যাসের রান্নার ক্ষেত্রে এই যে তিতাস যে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ, আপনি বলছিলেন যে অনেক সময় স্থানীয় জনপ্রতিনিধিদের বাধা দিচ্ছে বা তিতাসও জড়িত আছে বলে গোলাম রহমান বললেন, এবং সেটি অনেক সময় আমরা সন্দেহ করি। আমি তো বললামই যে তিতাসের কর্মচারী লেভেলের বরখাস্ত পর্যন্ত হয়েছে বর্তমান ম্যানেজমেন্ট দ্বারা, সেটিও তারা নানা রকম বাধার সম্মুখীন হয়েছে, তারা আইনে চলে গেছে, আদালতে চলে গেছে। এই অবৈধ সংযোগ বন্ধ করার ক্ষেত্রে তিতাসের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আর কতটুকু কঠোর হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি একটা কথা বলতে চাই, তিতাসের প্রত্যেকটি লোক তত্ত্বাবধায়ক সরকার সময়ে আত্মস্বীকৃত দুর্নীতিপরায়ণ, প্রত্যেক না কয়েকজন ছিল, কিন্তু এখন তো তারা নাই। এখন তো নতুন ব্যবস্থাপনা পরিচালক পেয়েছি আমরা 2013 সালে। এখন তো অবস্থাটা একটু উন্নত হয়েছে। আমি রিসেন্টলি যেটা জেনেছি, তিতাস এই অবৈধ সংযোগ কর্তনের দায়িত্বটি স্থানীয় প্রশাসনকে দিয়ে দিয়েছে। আমি আপনাকে বলতে পারি যে নভেম্বর মাসে জ্বালানি মন্ত্রণালয় থেকে প্রত্যেক ডিসিএসপির কাছে চিঠি গিয়েছে যে ওইখানকার প্রশাসন হলে এটা দায়িত্বপ্রাপ্ত। এইটা ঠিকভাবে করছে আমি মনে করি এটা একটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। এটা তার দায়িত্ব এড়ানোর জন্য এটা করেছে, মন্ত্রণালয় করেছে। এটা মন্ত্রণালয় করলেও সেটা একটা ভুল হয়েছে। একটা সিম্পল জিনিস বলি, আজকে রাজুক অবৈধ স্থাপনা ভাঙতে যাচ্ছে, সেটা কি ডিসির হাতে দিয়েছে নাকি রাজুক ম্যাজিস্ট্রেট পুলিশ নিয়ে নিজের ম্যাজিস্ট্রেট? কিন্তু তিতাসের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যারা আছেন তারা বলতে চান যে আমরা তো অনেক সময় পুলিশ ফোর্স পাই না, ম্যাজিস্ট্রেট পাই না। সেইটা এনশিওর করুক মন্ত্রণালয়, সেই অর্ডারটা দিয়ে সেইটা এনশিওর করুক যে তিতাসের সাথে যেন যথেষ্ট পরিমাণ পুলিশ এবং স্থানীয় যদি তাই হয় তাহলে ডিসি বা স্থানীয় প্রশাসন কোথা থেকে পাবে? পুলিশ যদি অসহযোগিতাই করে, স্থানীয় প্রশাসন যদি অসহযোগিতাই করে, তাহলে তো তারাও পারবে না, নিজেরা কমিটি হলেও পাবে না, নিজেরা পাবে না। ইন এডিশন টু দ্যাট, তারা একটা কাগজ দেখায় বলবে এই আমার পারমিশন। হু ইজ গোইং টু ভেরিফাই দ্যাট ইফ দ্যাট পারমিশন ইজ রাইট অর রং? আজকে রাজুকের লোক যদি ওখানে না থাকে, একটা ভুয়া কাগজ দেখায় যদি বাইরের প্রশাসনকে বলে এইটা আমার কাগজ, ওটা ভেরিফাই করবে কিভাবে? তাহলে আমরা বলতে চাই যে তিতাসের হাতে অবশ্যই তিতাসের নেতৃত্বে এটা করা উচিত। তিতাসের লোক দিয়ে, তিতাসের ম্যাজিস্ট্রেট দিয়ে, সব ইউটিলিটারি এটা আছে, সব ইউটিলিটারি ম্যাজিস্ট্রিয়াল সাপোর্ট, পুলিশ সাপোর্ট ইজ গভর্নমেন্ট জব টু প্রোভাইড। আমরা সেটা ইনশিওর করার বলবো যে আমি দিতে পারবো না বা আমি পাচ্ছি না, সময় নাই, সেটা তিতাসকে চাপিয়ে দিয়ে যদি বলা হয়, তিতাসের তো লোক সংকট আছে, তাদের এনফোর্সমেন্ট টিম ছোট, অবভিয়াসলি আমরা অ্যান্সিলারি ফোর্স বা আদার লোকদের সাপোর্ট সেখানে দরকার। আমরা আজকে শেষ করতে চাই দর্শক, যে আলোচনাটা আমরা করলাম যে আসলে আবাসিক সংকটে গ্যাসের সংকট শুধু না, এটা আমাদের সামগ্রিক একটা সংকট, এবং মোতামিম যেটা বললেন যে এটা অনেকদিন আমাদেরকে ভুগতে হবে। তা আমরা চাই সেই ভোগান্তিটা কমানোর জন্য সরকার যে সমস্ত আলোচনাগুলো আমরা কিছুটা করলাম, যদি এই অনুযায়ী ভেবে ব্যবস্থাটা নেয় এবং যেটি ভোক্তা অধিকারের বিষয়টি মাথায় রাখা, আমরা আশা করব যে সরকার নীতি নির্ধারকরা সেই দিকেই দৃষ্টি দেবে, এবং আমরা চাইব জনগণের ভোগান্তিটা যতটুকু কম হয় ততটাই আমাদের জন্য মঙ্গলজনক হবে। আপনাদেরকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে থাকার জন্য। দুজনকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, মোতামিম এবং গোলাম রহমান। আপনাদের দুজনকে শেষ করবো আজকের অনুষ্ঠান। তবে তার আগে বলবো যে অনলাইনে আমাদের এই অনুষ্ঠানটি দেখতে হলে ভিজিট করতে হবে www.ntvbg.com। আপনারা ভালো থাকুন আর থাকুন এনটিভির সঙ্গেই।